যেই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়েছি, এই মুহূর্তটির বর্ণনা দেয়া কোনো সাধারণ সুস্থ মানুষের পক্ষে অনেক বেশি কঠিন এবং দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। গতকাল রাত থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার কল্যাণে যতগুলো ছবি আমরা দেখেছি, যতগুলো ভিডিও দেখেছি, যতগুলো শিশু বাচ্চার বাঁচার আর্তনাদ দেখেছি, যতগুলো বয়োবৃদ্ধার বাঁচার আর্তনাদ দেখেছি, একজন গর্ভবতী মহিলা তার পাশের ভাইদেরকে উদ্দেশ্য করে বলছেন, ভাই আমি 9 মাসের গর্ভবতী, আমাকে যদি একটু সম্ভব হয় একটা উঁচু জায়গায় তুলে নিয়ে যান। এই রকম আর্তনাদ আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখে আসছি, যেগুলো আমাদের কারোর পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? এই অসম্ভব ব্যাপার, এই দুঃসাধ্য কাজ, এগুলো আমাদের সাথে যারা করেছে গত 16 বছর ধরে, যে স্বৈর শাসন আমাদের উপর চালিয়েছে, তাদের সবচেয়ে বড় দোসর, তাদের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র সেই ভারত। তাই আমাদের সাথে আজকের এই সময়ে এই কঠিন পরিস্থিতি আমাদের বাংলাদেশের মা বোনদের জন্য, শিশুদের জন্য, সাধারণ মানুষের জন্য, বৃদ্ধ মানুষের জন্য এই ধরনের কঠিন পরিস্থিতি তৈরি করে দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা কিছুদিন আগে তার একটি বিবৃতিও দেখেছিলাম যে ভারত সরকারের সাথে আমাদের যে চুক্তি হয়েছে, নাব্যতা তৈরি করা, আমাদের নদীগুলোকে শুকিয়ে ফেলা, নদীগুলো থেকে পানি নিয়ে তাদের নদীগুলোকে সুন্দর রাখা, জীবিত রাখা, এই ধরনের নিজেদের সাথে আত্মঘাতী চুক্তি করে পার্শ্ববর্তী দেশ ভারতকে খুশি করা, তাদের মন জয় করা, তাদেরকে সন্তুষ্ট করার যে চুক্তি করেছিল, এই চুক্তির পর এমনকি বন্যায় যখন আমার মা বোন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা যাচ্ছে, বন্যার পানিতে প্লাবিত হচ্ছে আমাদের ঘরবাড়ি, সেই মুহূর্ত পর্যন্ত তার মুখ দিয়ে বেরিয়েছে যে বন্যা হওয়া খারাপ নয়, অনেক সময় বন্যায় আমাদের নদীর নাব্যতা ফিরে আসে, বন্যা আমাদের জন্য ভালো। কত বড় সাহস এবং কত বড় স্পর্ধা যে এই ধরনের দাবি তোলে, নিজের দেশের নাগরিকদেরকে মেরে ফেলতে দেখে, নিজের দেশের নাগরিককে মরে যেতে দেখে, তারপর আবার এমন দাবি তোলে যে এই ধরনের বন্যা আমাদের জন্য খারাপ নয়। প্রিয় ভাইয়েরা, এই যে 16 বছরের স্বৈর শাসন চালানোর জন্য সেই পশ্চিমের দাদাদেরকে, ভারতের দাদাদেরকে খুশি করে তারপর তাদের ইচ্ছে মতো যেই রকম চুক্তির প্রয়োজন ছিল সব রকম চুক্তি করে তারপর আপনি এইভাবে চালিয়ে আসার চেষ্টা করেছেন, আর আজকে সেটির ফসল আমরা ভোগ করছি। আপনি পালিয়ে গেছেন দেশ ছেড়ে, এই দেশটাকে শেষ করে দিয়ে, এই দেশটাকে সব রকম ভাবে সব দিক থেকে ভারতের কাছে তুলে দিয়ে আপনি তো বিভিন্ন চুক্তি করে করিডোর দিয়েছেন, নদী দিয়েছেন, আপনি সব রকম সুবিধা সেই মোদী সরকারের হাতে, পশ্চিমবঙ্গ সরকারের হাতে, বিভিন্ন রাজ্য সরকারের হাতে সব রকম সুবিধা তুলে দিয়ে আপনি তো দেশ ছেড়ে পালিয়েছেন। আজ কেন ফেনীতে আমার সাধারণ ভাই বোন কেন মারা যাচ্ছে? আজকে কেন আমাদের ভাই বোনদেরকে আমরা কেন তাদেরকে উদ্ধার করার জন্য সে সময়টুকু পর্যন্ত পাচ্ছি না? আমাদেরকে কোনো রকমের সতর্কবার্তা পর্যন্ত দেওয়া হয়নি, আমাদেরকে জানানো পর্যন্ত হয়নি। আজকে যদি এই বাস ছেড়ে দেওয়ার আগে অন্তত 10 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা সময় আমাদেরকে দেওয়া হতো, আমরা আস্তে আস্তে প্রস্তুতি নেওয়ার সুযোগটুকু পেতাম। সেটি পর্যন্ত আপনারা করলেন না। আপনারা কত বড় অমানুষ! আপনাদের মধ্যে যদি মনুষ্যত্ববোধ থাকতো তাহলে এই রকম মানুষদেরকে আপনারা আবার বন্ধু বানিয়ে তাদের সাথে আপনারা এক প্লেটে বসে খাবেন, তাদের সাথে চুক্তি করবেন, এই রকম কাজ আপনারা করতে পারতেন না। আপনারা এগুলো করেছেন। আমরা এই 16 বছর ধরে কথা বলার সুযোগ চেয়েছিলাম, কথা বলার সুযোগ পর্যন্ত দেননি। একাডেমিক ভাবে আমাদেরকে সাহায্য করেছেন, আমাদের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছেন। কেউ এই রাজু ভাস্কর্যের মধ্যে দাঁড়ালে তার বিরুদ্ধে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে তাকে জেলখানায় পুরে দিতে চেয়েছেন। সবার কোন বিরোধ করেছেন? কোন ছাত্র ভাই এখানে দাঁড়ানোর সাহস করেনি, কারণ তার একাডেমিক লাইফটা আপনারা শেষ করে দিয়েছেন। কোন শিক্ষক এখানে দাঁড়ানোর সাহস করেনি, কারণ সেই শিক্ষকের চাকরি খাওয়ার জন্য আপনার বানানো সুন্দর একটা সিন্ডিকেট আপনি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে রেখে দিয়েছেন। কোন সাধারণ জনতা এখানে দাঁড়ানোর সাহস করেনি, কারণ ওই সাধারণ জনতাকে আপনি তার বাড়ির মানুষকে পর্যন্ত জানতে না দিয়ে ঘুম আর আয়নাঘর রেডি রেখেছেন, সেই আয়নাঘরে নিয়ে তাদেরকে ফেলে দিবেন। প্রিয় ভাইয়েরা, 16 বছর ধরে মানুষ